অবশেষে সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের যে বিতর্কিত মন্তব্য তার প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটি খুবই প্রয়োজন ছিল। দর্শক, আপনারা জানেন গত 3-4 দিন আগে বিবিসির একটি পডকাস্টে ইন্টারভিউ দেওয়ার সময় ভলকার তুর্ক ভয়ঙ্কর একটি বিতর্কিত মন্তব্য করেছেন আমাদের সেনাবাহিনীর সম্পর্কে। তিনি জানিয়েছিলেন যে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা এই মর্মে সতর্ক করে দিয়েছিল যে যদি সেনাবাহিনী তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন পীড়নে অংশ নিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালায় বা এই ধরনের কোনো কর্মকাণ্ডে নিয়োজিত হয় তাহলে শান্তিরক্ষী মিশনের তালিকায় বাংলাদেশের নাম থাকবে না। এবং এই সতর্কতা পরে নাকি সেনাবাহিনী সেখান থেকে নিজেদের গুটিয়ে নেয় এবং তার কারণেই জাতিসংঘের এই ভূমিকার কারণেই নাকি আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। যাই হোক, আমি আমার নিজের একটি কন্টেন্টও এই আবেদন সেনাপ্রধান এবং সেনাবাহিনীর কাছে জানিয়েছিলাম যে ভলকার তুর্কের এই মন্তব্য সত্য হোক কিংবা মিথ্যা হোক, একটি প্রতিক্রিয়া, একটি ব্যাখ্যা সেনাপ্রধান অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আসা উচিত। তার কারণ এটি সত্য মিথ্যা যাই হোক না কেন, যেটি ঘটুক না কেন, বিষয়টি অ্যাকচুয়ালি জাতিসংঘের বিরুদ্ধে যায়। কেন জাতিসংঘের বিরুদ্ধে যায় আমি সেই ব্যাখ্যায় যাব এবং এই মুহূর্তে সেনাবাহিনী যে প্রতিক্রিয়াটি জানিয়েছে তা জাতিসংঘের জন্য বরঞ্চ একটা চ্যালেঞ্জ হয়ে উঠল। সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে ভলকার তুর্কের মন্তব্য সম্পর্কে যে প্রতিক্রিয়াটি দিয়েছে তা হচ্ছে এরকম যে মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনাবাহিনী। তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে ভলকার তুর্কের ওই মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে সেনাবাহিনী মনে করছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত বা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। স্পষ্ট বক্তব্য, এর মধ্যে কোনো ঘোর প্যাঁচ আছে বলে আমার কাছে মনে হয় না। এবার আমি বলছিলাম যে এটি সত্য মিথ্যা যাই হোক না কেন সেনাবাহিনীর কাঁধে কোনো প্রকার দায় চাপে না। কেন চাপে না আমাদের তো সেটি স্পষ্ট মনে আছে। এটি পরবর্তীতে ওপেন সিক্রেট হয়ে গেল 5 আগস্টের আগে, সম্ভবত 2 অথবা 3রা আগস্ট সেনাবাহিনীর সারা দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, মাঝ পর্যায়ের এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একটি জুম মিটিং হয়েছিল যেখানে প্রিজাইড করছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। সেই সময়ে উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর কি করা উচিত তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল এবং আমি যতদূর জানি হাতে গোনা 2-4 জন সিনিয়র কর্মকর্তা ছাড়া বাকি সবাই শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তরের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছিলেন, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সবার মতামতকে গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি তাদেরকে জানিয়েছিলেন তাদের এই মেসেজ HPM অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং তিনি সেটি করেছিলেন। জেনারেল ওয়াকরুজ্জামান যখন এই বার্তাটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে, তখন সেটি তিনি শুনতে চাননি। যাও, বিষয়টি এ পর্যন্ত। এইখান থেকে এইটুকু নিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে তাহলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়, বরং সেনা কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে শুরু করে হাতে গোনা 2-4 জন ছাড়া শীর্ষ পর্যায়ের সব পর্যায়ের কর্মকর্তাদের যে যৌথ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেকই সরকারের দমন পীড়নে সেনাবাহিনী শেষ পর্যন্ত থাকেনি, তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছিল এবং সেনাপ্রধান তো এই বক্তব্য সেদিন দিয়েছিলেন যে আর একটা গুলি সেনাবাহিনীর পক্ষ থেকে ছাত্র জনতার উপরে চলবে না, বলেছিলেন তো। তার মানে তাদের নিজের সিদ্ধান্তেই তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আর যদি সত্যি সত্যি ভলকার তুর্কের মতন ব্যক্তিরা সেনাপ্রধানকে এই বিষয়ে সতর্ক করে দিতেন তাহলে তার এই ধরনের বৈঠকের কোনো প্রয়োজন হতো না, তাই না? এবং এ কথাও সত্য, আমরা জানি যে শান্তিরক্ষী মিশন আমাদের সেনাবাহিনীর জন্য একটি মর্যাদাকর ইস্যু এবং এ কথাও সত্য
প্রতি সেনা কর্মকর্তা একবার মিশনে যেতে পারলে তার জীবনে আর কিছু করা লাগে না, এটা মোটামুটি শোনা যায়। বেশ ভালো অঙ্কের মোটা অঙ্কের টাকা তারা পান, বাংলাদেশ সরকার পায়, সেখান থেকে একটি অংশ তারা পান এবং সেটিও কম নয়, যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে আসেন। সেই জায়গা থেকে এটি তো ওপেন সিক্রেট যে শান্তিরক্ষী মিশন যদি বন্ধ হয় বিশেষ কোনো পলিটিক্যাল কারণে কখনো, তাহলে সেনাবাহিনী তো নানান ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে, এটি আমরা সবাই জানি। কিন্তু এই সব কিছু তো তখন আর কোনো ধরনের কোনো কাজে মানে তখনকার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি বড় মুখ্য বিষয় ছিল না, বরং মানুষের পক্ষে তারা দাঁড়িয়েছিল। এবং বলছিলাম জাতিসংঘের জন্য এটি চ্যালেঞ্জ হতে পারে, এই জন্য চ্যালেঞ্জ হতে পারে। এখন সেনাবাহিনীর তো সেটি ফর্মালি তারা বলল যে না, এই ধরনের কোনো রিকোয়েস্ট বা সতর্কতা তাদের কাছে যায়নি। জাতিসংঘের যে কর্তা ব্যক্তি ভলকার তুর্ক এখন কি বক্তব্য দিবেন, এবং তাদের চোখ উল্টানোর স্বভাব তো যদিও আমরা জানি। আমি এই ধরনের একটা এক্সাম্পল এর আগের একটি কন্টেন্টও দিয়েছি, তারপরে মনে করিয়ে দিই। 2007-এর 22শে জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার, তাদের অধীনে একটি নির্বাচন হওয়ার কথা ছিল, আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক দল যেতে চাইছিল না। তখন জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে, মইনুল আহমেদ তৎকালীন সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছিল বা জানানো হয়েছিল তারা যেন এই নির্বাচনে অংশ না নেয়। এবং এ কারণে বলছি, তারা সে সময় লিখিত দিয়েছিল জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের পক্ষ থেকে এই চিঠিটি এসেছিল। কিন্তু এইবার কি ভলকার তুর্ক যেই দাবিটি করলেন সেরকম কোনো ফরমাল চিঠি সেনাবাহিনীর কাছে গিয়েছিল যেখানে বর্তমান মহাসচিবের গুতরেস সাহেবের স্বাক্ষর রয়েছে? নিশ্চয় যায়নি। এবং যদি ওই ধরনের ফর্মালিটিস মেনটেন না করে এই ধরনের সতর্কতা দেওয়া করা হয়, তাহলে ভলকার তুর্ক অবশ্যই তার বিধিমালা ভঙ্গ করেছে, এই কথাও আমি বলেছিলাম। এবং 2007-এ জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্তা ছিলেন এই বাংলাদেশে রেনাটা লক-ডেসালিয়ান। এবং যখন মইনুল আহমেদ নিজের কণ্ঠের উচ্চারণ করেছিলেন যে জাতিসংঘের পক্ষ থেকে এরকম একটি চিঠি এসেছে জাতিসংঘ মহাসচিবের, তখন রেনাটা লক-ডেসালিয়ান তারপরও তিনি অস্বীকার করেছিলেন চিঠি আসার পরেও। আর এখানে তো চিঠি নেই, তখন এই ধরনের কোনো সতর্কতা বা অনুরোধ জাতিসংঘ করতে পারে না। তারা শুধুমাত্র অবজার্ভ করতে পারে, মনিটরিং করতে পারে, করার পরে তারা রেজলিউশন এটা আনতে পারে যে অমুক দেশের সেনাবাহিনী এই কাজগুলো করেছে, তার বিরুদ্ধে কি করা যেতে পারে, সর্বোচ্চ এই। সেখানে এই যে ভলকার তুর্ক যে কাজটি করলেন তুমুল বিতর্কিত, বরঞ্চ ভলকার তুর্কের এই কারণে শাস্তি হওয়া উচিত। এবং ভলকার তুর্ক যে এর মধ্যে নানান বিষয়ে তিনি নিজে বিতর্কের সৃষ্টি করেছেন তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যেই প্রতিবেদন, সেই প্রতিবেদনে তিনি পক্ষপাতিত্ব করেছেন। 5 আগস্টের আগে কতজন মারা গেছেন, 5 আগস্টের পরে 15 আগস্ট পর্যন্ত কতজন মারা গেছেন, সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। এবং আরো অনেক পয়েন্টের মধ্যে রয়েছে যেগুলো এর আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। অতএব জাতিসংঘের জন্য এটি চ্যালেঞ্জ, যারা সেনাবাহিনীকে এইভাবে বিতর্কিত করতে চাইছিল এবং সরকার পতন আন্দোলনকে তারা নিজেদের ক্রেডিট হিসেবে নিতে চাইছিল। একথা আবারও বলে রাখি, ভলকার তুর্ক বিশেষ এজেন্ডা নিয়ে বাংলাদেশের পক্ষে বিপক্ষে কাজ করছেন জাতিসংঘের নির্দিষ্ট একটি আসনে বসে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।